হরর স্টোরিজ আনলিমিটেড ভয় যেখানে শুরু হয়। হ্যালো বন্ধুরা, হরর স্টোরিজের এপিসোড নাম্বার 2তে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি একটি জিন কেন্দ্রিক ঘটনা। আর এই ঘটনাটাও আমার মামার বাড়ির ওখানেই ঘটেছিল, যেটা বীরভূম জেলার একটি প্রত্যন্ত গ্রাম, সেখানেই ঘটেছিল। আর এই ঘটনার সাক্ষী আমি নিজেই। এই সমস্ত ঘটনার কিছুটা আমি নিজে দেখেছি এবং কিছুটা শুনেছি। তো আজকে এই ঘটনাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, হরর স্টোরিজের এখানে তোমরা তোমাদের সাথে ঘটে যাওয়া বা তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া বা তোমার জানা কিছু অদ্ভুত, ভৌতিক, অলৌকিক যা বলবে সেই ধরনের ঘটনা তোমরা শেয়ার করতে পারো। আর ঘটনা পাঠানোর জন্য আমাদের মেল করতে পারো। মেল অ্যাড্রেস horrorstories_unlimited@gmail.com। আর মেল অ্যাড্রেস আমার ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নেবে আর ঘটনা শুনে অবশ্যই কমেন্ট করবে। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, ঘটনা যেটা বলছি, তো ঘটনা যেটা নিয়ে সেই ব্যাপারে আগে কিছু কথা বলা দরকার। আমাদের ধর্মে, অর্থাৎ ইসলাম ধর্ম অনুসারে আমাদের মহান আল্লাহ পাক দু ধরনের জীব সৃষ্টি করেছেন, একটা ইনসান আর একটা জিন। ইনসান তো আমরা নিজেরা, এবং ইনসান অর্থাৎ মানুষ, আর যেটা জিন তারাও আমাদের মতো এই পৃথিবীতেই বাস করে, কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই না। তারা, জিনরা আমাদের দেখতে পায় কিন্তু আমরা দেখতে পাই না। যাই হোক, তো যে ঘটনাটা বলছি সেটা আমার মামার বাড়ির যে গ্রামে, সেই গ্রামে পাশাপাশি দুটো পুকুর আছে, আর তার মাঝখানে একটা ঈদ ঈদগাহ, অর্থাৎ যেখানে ঈদের নামাজ পড়া হয় সেই ঈদগাহ আছে, এবং তার পাশেই একটা কবরস্থান আছে। তো সামনের পুকুরটা সকলেই ব্যবহার করে জনসাধারণের জন্য, আর যে পিছনের যে পুকুরটা আছে সে পুকুরটা তুলনামূলকভাবে একটু ছোট। তো সেই পুকুরটার একটা বিশেষত্ব হচ্ছে যে তার নিচে পুরো, যেটা আমরা দেখেছি ছোটবেলা থেকে, পুরোটা বালির। আর যে সামনের যে পুকুরটা আছে, পুকুর ঠিক না, সামনের পুকুরটা, সেটাকে একটা দিঘি বলা চলে, সেটা পুরো নিচে পুরো কাদা। আর সামনের পুকুর যেটা দিঘি বললাম, সেখানে মাছ চাষ হয়। আমরা ছোট থেকে দেখেছি সেখানে সমস্ত ধরনের কাজকর্ম, মাছ চাষ, মাছ ধরা, সমস্ত কিছুই হয়। কিন্তু পেছনের পুকুরে আমরা কখনোই দেখিনি যে কেউ কোনো বাসন মাজছে বা মাছ ধরছে বা এই ধরনের কোনো যে ঘরের কাজগুলো হয় বা অন্য এই ধরনের মাছ ধরার কাজগুলো, সেগুলো আমরা কখনো দেখিনি। তো কথিত আছে যে পিছনের যে পুকুরটা আছে, যার নিচে বালি আছে, সেই পুকুরটায় নাকি জিন থাকে। এটা আমি ছোটবেলায় শুনেছি, আমি আমার মায়ের কাছেও শুনেছি এই ব্যাপারটা। তো এই পুকুরের কাছেই ঘটনাটা ঘটে। একদিন সন্ধ্যাবেলা আমার দুই মাসতুতো বোন, তারা আমার থেকে অনেকটাই বড়, দিদি, তো তারা সন্ধ্যের পর সেখানে এমনি ঘুরতে ঘুরতে চলে গেছে। তো সন্ধে জাস্ট হচ্ছে, মাগরিবের আজান দিচ্ছে তখন, এরকম সময়। তো সেখানে, এটা অনেকদিন আগেকার ঘটনা যেটা বলছি, আমি তখন অনেকটাই ছোট। তো যাই হোক, তো সেই জায়গায় সেই সময় তেমন কেউই ছিল না। হঠাৎ করেই একটা গ্রামবাসী, অর্থাৎ একজন গ্রামের মহিলা, তিনি আমাদের দিদিদেরকে দেখেন, আমার দিদি দুজনকে দেখে বলেন যে, তোরা এত সন্ধ্যাবেলায় এখানে কি করছিস, তোরা বাড়ি চলে যা, এখানে এত সন্ধ্যাবেলায় থাকাটা ঠিক না। তো এই কথা শুনে আমার দিদিরা বলে যে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আর কিছুক্ষণ থাকি, এর মধ্যেই চলে যাব। তো এরপর আর কিছু না বলে সেই গ্রামবাসী সেখান থেকে চলে যায়।
তো আরও কিছুক্ষণ তারা সেই পুকুরের ধারে বসেই গল্পগুজব করতে থাকে। তো হঠাৎ করে ওই আমার দুই মাসতুতো দিদির মধ্যে যে বয়সে একটু বড়, তার ভাষ্যমতে সে যেটা পরে বলেছিল যে হঠাৎ করে সে দেখতে পায় যে একজন ভীষণ লম্বা সাদা জুব্বা পরা একজন মানুষ তাকে লাঠি হাতে মারতে আসছে। তো সেখানেই সে সেন্সলেস হয়ে যায়। তো আমার যে ছোট দিদিটা আছে সে তাকে কোনো রকমে বাড়ি নিয়ে আসে। হয়তো সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে তাকে কোনো রকমভাবে বাড়ি নিয়ে আসে এটাই জানি। তারপর থেকেই আমার দিদির মধ্যে অস্বাভাবিকতা শুরু হয়। সেদিন থেকেই ঘটনাটা ঘটতে শুরু করে। সে কখনো হাসতো, দিদি কখনো কাঁদতো, অদ্ভুত আচরণ শুরু করে। আমার দিদি এমনি স্বভাবে যথেষ্ট শান্ত স্বভাবেরই ছিল, কিন্তু তারপর থেকেই দিদির পাগলামো বাড়তে থাকে। মামার বাড়িতে একজন সবসময়ের কাজের লোক ছিল, সেও ছিল ওই দিদির সমবয়সী তখনই। তাকেও প্রচণ্ড গালিগালাজ করতো, বাড়ির সবাইকে গালিগালাজ করতো। মানে প্রচণ্ড অদ্ভুত আচরণ শুরু করে। তো প্রথমে কেউ সেটা বুঝতে পারেনি যে কি হয়েছে দিদির সাথে। তারপর ছোট যে দিদিটা আছে সে বলে যে তারা এরকম সন্ধ্যের পর ওখানে গিয়েছিল। তো এটা শুনে সবাই বকাবকি করে এবং বুঝতে পারে যে এটা নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা। তো প্রথমে তারা ওখানে যিনি মৌলভী সাহেব আছে তাকে দেখান। তো তিনি জারপুর করে যান। এরকমভাবে চলতে থাকে। কখনো ঠিক হয়, কখনো ঠিক হয় না। মাঝে মাঝে শুয়ে থাকতো তো থাকতোই, মানে অদ্ভুত আচরণ করতো। তো এইরকমভাবে চলতে চলতে একদিন আমার যে মাসির মেয়ে তারা ঠিক করলো যে তাকে আরও কোনো ভালো জায়গায় গিয়ে দেখাবে। তো প্রথমে তাকে পাথর চাপড়ি নিয়ে যাওয়া হয়। তো সেখানেও দেখানো হয়। তখন অবশ্য আমি অনেকটাই ছোট, আমি এগুলো কিছুটা দেখেছি, তবে আমার পরিষ্কার মতো মনে পড়ছে না যে সেখানে কি হয়। তবে এই ঘটনা চলতে থাকে। সেখানে তাবিজ দেওয়া হয় সেটা মনে আছে। তারপরে পাগলামোটা অনেকটা কমে যায়। মাঝখানে ভেবেছিল তার হয়তো মাথায় গণ্ডগোল হয়েছে। তাকে এখানে আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরেও নিয়ে আসা হয়। তাকে সাইকিয়াট্রিস্টও দেখানো হয়, কিন্তু সাইকিয়াট্রিস্ট দেখানোর পর তার কোনো উন্নতি হয় না। তো বোঝা যায় যে এটা মাথার সমস্যা ঠিক না। তো এরকমভাবেই চলতে থাকে। তারপর একটা সময় অনেকটা ঠিক হয় তাবিজ নেওয়ার পর। তো দিদি যখন আমাদের বাড়িতে বহরমপুরে ছিলেন তখন একটা ঘটনা ঘটে যে একদিন সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছে। তো তখন আমি অনেকটাই ছোট। আমি আর দিদি দুজনেই বাইরে বসে আছি, বাইরে একটা চেয়ার নিয়ে বসে আছি, গরমকাল। তো হঠাৎ করেই আমাদের বাড়ির সামনেটাই তখন একটা কিছু ছোট ছোট ব্যাঙের বাচ্চা যেগুলো ঘুরছিল। তো হঠাৎ করেই আমার দিদি হাত দিয়ে সেগুলো ধরতে চায়। তো আমি বলি, দিদি এগুলো কি করছো তুমি, কেন ধরছো? তো আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে। আমি তখনও বুঝতাম না এই ব্যাপারগুলো, যেগুলো কি হচ্ছে। তো আমি বলি যে আমার বাবাকে ডেকে বলি যে এরকম কি ব্যাঙ ধরছে, অদ্ভুত। তো আমার বাবা সাথে যে কনভারসেশনটা হয়েছিল সেটা আমার মনে আছে স্পষ্ট। আমার বাবা যথেষ্ট রাশভারী মানুষ। তিনি দিদিকে জিজ্ঞাসা করছেন যে কী ব্যাপার। কথাটা এরকম যে তুই আমি দিদির নাম এখানে মেনশন করছি না, ঋতুদি বলেই বলছি। তো তুই ঋতুর কাছে কেন আসিস? তো দিদি বলছে, বা দিদির ভেতর থেকে কেউ একজন বলছে যে আমার ভালো লাগে তাই আমি আসি। তো আমার বাবা তখন বলছে, তো তুই জানিস না ওর
কতটা ক্ষতি হচ্ছে, ওর জীবনে ক্ষতি হচ্ছে, ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে, সমস্ত কথা ক্ষতি হচ্ছে। তো দিদি বলে যে তাতে আমি কি করবো, আমার ভালো লাগে তাই আসি। এরকমই আর একদিনের ঘটনা। দিদি মাঝে মাঝেই অনেকটা সময় ধরে ঘুমোতেন। তো সেই সময় আমার নানিও আমাদের বাড়িতেই ছিলেন। হঠাৎ করেই আমার দিদি ঘুম থেকে উঠেছে, দিয়ে উঠে মাকে বলছে যে এই শোন, আমাকে লাল চা করে দে। মানে অদ্ভুত, গলার আওয়াজও অদ্ভুত, সমস্ত কিছুই অদ্ভুত। তো মা বুঝতে পেরেছে যে এখন দিদি নিজের মধ্যে নেই, দিদির ভেতর থেকে এখন অন্য কেউই কথা বলছে। তো মা বেশি ঘাটালেন না। আরও এরকম আর একদিনের ঘটনা হচ্ছে যে একদিন আমি তখন এত কিছু বুঝতাম না যে জিন্নাত, অনেকটাই ছোট আমি। তো একদিন আমি দিদি দুজন মিলে, দিদি সাইকেল চালাচ্ছিল, আমি পিছনে বসে, দুজন মিলে ঘুরতে গেছি বাইরে। তো এরকমভাবেই ঘুরতে গিয়ে বাইরে সন্ধে হয়ে এসছে। তো আমরা যে জায়গায় বসেছি সেখানে প্রচুর লাল পিঁপড়ে ছিল, আমরা দেখিনি। তো কিছুক্ষণ পর আমরা উঠে যাই। তো আমরা বলি যে চলো দিদি বাড়ি যাই। তো এরকমভাবেই বাড়ি আসার সময় দিদি আমার দিকে হঠাৎ অদ্ভুতভাবে তাকিয়ে হাসতে থাকে। মানে আমি, তারপর দিদি আমাকে নিয়ে বাড়ি চলে আসে। তো ব্যাপারটা আমি বুঝিনি, কিন্তু আমি মাকে বলেছিলাম। মা পরে বলেছিলেন যে এখন ওকে নিয়ে বাইরে যাওয়ার দরকার নেই। তো যাই হোক, এরকমই ঘটনা কিছু ঘটেছিল আমাদের বাড়িতে থাকাকালীন। আবার যখন দিদির সাথে ব্যাপারগুলো অনেকটা কমতে থাকলো, তখন যেটা ঘটলো যে আশেপাশের যে 3-4টে বাড়ি আছে সেখানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে অদ্ভুত ঘটনা বলতে, আশেপাশের প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে মহিলা, সে বিবাহিত বা অবিবাহিত যাই হোক, একজন করে মহিলা দিদির মতো সেম সিমটমস দেখা দিল। তো পাশে একজন, আমাদের মামার বাড়ির পাশে একজন বিবাহিত মহিলাকে এরকম পজেস করেছিল। তো তাকেও বিভিন্ন জায়গায় দেখানো হলো, সেও কিছুদিন পর ঠিক হয়ে গেল। তারপর তার পাশে আর একটা বাড়ি আছে, সেখানেও আর একজন ওই বাড়ির একটা মহিলাকে এরকম পজেস করেছিল, তাকেও দেখানো হয়েছিল, সেও ঠিক হয়ে গেল। কিন্তু আমাদের মামার বাড়ির পিছনে যে বাড়িটা আছে সেখানে একটা মেয়ে থাকতো, তার বয়স আমার দিদির বয়সী। তো তারা ছিল যথেষ্ট দরিদ্র। আমাদের মামাদের বা তার আশেপাশের বাড়ির অবস্থা, অর্থনৈতিক অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল, কিন্তু সেই বাড়ির পিছনে যে বাড়িটা আছে সেই বাড়ির আর্থিকভাবে অতটা সচ্ছল ছিল না, যথেষ্ট দরিদ্র ছিল তারা। তো সেই বাড়িতে যখন ওরকম সেই মেয়েটাকে পজেস করলো, তখন তার অবস্থা আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি যে তার অবস্থা সব থেকে খারাপ হতে। সে বেশিরভাগ সময় সে অজ্ঞান থাকতো, তারপর জ্ঞান আসতো, প্রচণ্ড গালিগালাজ করতো সকলকে, এতটাই বাজে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতো। আমি তখন মানেগুলো বুঝতামও না। তো শুনেছি যেটা প্রচণ্ড অশ্রাব্য সেগুলো, গালিগালাজগুলো। আর মারতো, তার একজন ছোট ভাই ছিল, তাকে ধরে মারতো, আরও অনেক কিছু অদ্ভুত আচরণ করতো। তো সেই মেয়েটা সম্পর্কে আমার মাসি হচ্ছে। তো তার যে মা, তাকে আমরা দাদি বলতাম। তো সেই দাদি তার মেয়েকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে দেখান, তাবিজও দেন, কিন্তু তার ক্ষেত্রে ব্যাপারটা সেরকমভাবে কমেনি। তার ক্ষেত্রে ব্যাপারটা ওরকমভাবেই চলতে লাগলো। এভাবেই অনেক দিন ব্যাপারটা দেখেছি। এইরকমভাবে একদিন একটা ঘটনা ঘটে যে আমরা সবাই একদিন, অনেকে আছি সেখানে, আমার 2 মাসের মেয়ে আছে, আর
পাশে যাদের পজেস করেছিল তাদের মধ্যে একজন আছে পাশের বাড়ি সেই, আর পিছনে যে আমার মাসি বলি যে সম্পর্কে পিছনে যে মেয়েটা ছিল, পিছনের বাড়ির যে মেয়েটা, সেই মেয়েটাও সেখানে ছিল। তো সেখানে অনেকজন বসে গল্প করছিলেন। আমার দিদিরা আমাকেও নিয়ে গেছিল। সেখানে যতজন ছিল তাদের মধ্যে আমি সবথেকে ছোট। তো হঠাৎ করে উম যে মেয়েটাকে উম পজেস করেছিল পিছনের বাড়ি, সেই মেয়েটা ওখানে বসেছিল। হঠাৎ করে সে মাথা ঘোরাতে আরম্ভ করলো। তো অনেকক্ষণ ধরে এরকম মাথা ঘোরাচ্ছে। তো সবাই বলল যে, "এটা হয়তো কেউ আসছে, সালাম দে।" তো আমরা সবাই সালাম দিলাম। সালামের উত্তর দিয়েছিলেন কি দেননি সেটা আমার মনে নেই। তবে অনেক কথা বলেছিলেন তিনি। যে তার মেয়ের তিনি স্বীকার করেছিলেন যে তিনি একজন জিন। তার মেয়ের বিয়ে দিচ্ছেন ওখানে কারোর সাথে, কিন্তু কোনো সমস্যা হচ্ছে। এই ধরনের কিছু ঘটনা শেয়ার করেছিলেন। তো আমি ছোট, আমি হঠাৎ করেই বলেছিলাম যে, "আপনাকে আমি দাদি বলবো কি নানি বলবো?" তো বলেছিলেন, "তুমি আমাকে দাদি বা নানি যা খুশি বলতে পারো।" এই ঘটনাটা আমার মনে আছে, আমি কথাটা বলেছিলাম। তো এরকমভাবেই চলছিল। তারপর অনেকদিন ওইভাবে চলার পর সেই মাসির বিয়েও হয়ে যায়। তারপর ব্যাপারগুলো অনেক দিন যেতে যেতে ব্যাপারগুলো এখন অনেকটা ঠিকঠাক। এই ঘটনা অনেক দিন আগেকার। এখন সমস্ত কিছুই যতদূর জানি সব কিছু ঠিকঠাক। তবে এই যে পুকুর যেটা বললাম, সেই পুকুর কেন্দ্রিক কিছু ঘটনা আছে। সেই ঘটনাগুলো শেয়ার করছি। তো যে পুকুরটার কথা বললাম, সেই পুকুরের একটা নাম আছে। আমি নামটা এখানে উল্লেখ করছি না। তো সেই পুকুরে আমার মায়ের কাছে শুনেছি এই ঘটনাগুলো যে আমার মায়েদের যখন বিয়ে হয়নি, তখন একসময় হয়েছে যে ওই পুকুরে সবসময় জল থাকতো। ওই পুকুরের কিন্তু জল কখনো শুকাতো না। তো একবার আ সামনের পুকুরের জল শুকিয়ে গেছিল, এরকম কোনো কারণ বা ওই জন্য চাষের জল সরবরাহ করার জন্য ওই পুকুরের জল ছেঁচে ফেলা হয়েছিল, এরকম কিছু একটা কারণ ছিল। তো যাই হোক, সেই জল ছেঁচে ফেলার জন্য যে পুকুরের জল ছেঁচে ফেলার পর যে তলদেশে যা ছিল সব কিছুই বেরিয়ে এসেছিল। তো মা বলেছিলেন যে সেখান থেকে অনেক কিছুই পাওয়া গেছিল। ছোট জলচৌকি, প্রচুর মাটির কলসি ছিল। জলচৌকি ছিল, মাটির কলসির চারিদিকে ৪ টে সাপের মাথা খোদাই করা। আরও অনেক কিছু ছিল। কলসিগুলোই ছিল। তো গ্রামের অনেকে সেই কলসিগুলো নিয়েছিল। আ আমার ওই যে পিছনের বাড়ির যে দাদি, সেও নিয়ে এসেছিল কলসি। সেই তারা গ্রামের মানুষ দরিদ্র। আর এটা আমার মায়েরা যখন বিয়ে হয়নি তবেকার ঘটনা। তো সেই সময় গ্রামের মানুষ যেটা হয়, যেটা পেল, কিছু ব্যবহার করার উপযুক্ত জিনিস দেখলেই তারা ভাবে যে হ্যাঁ, এটা ব্যবহার করা যাবে। তো তারা কলসি নিয়ে সেই ব্যবহার করতে শুরু করেছিল, এরকম শুনেছি। তো হঠাৎ করেই এই নিয়ে আসার পরেই, জিনিসপত্র নিয়ে আসার পরেই তারা সকলেই নাকি স্বপ্ন দেখেছিল। কেউ তাদের স্বপ্নে দেখিয়েছিল যে, "তোমরা যা যা নিয়ে এসছো সেখানে সব কিছু ফেরত দিয়ে এসো।" তো এই ঘটনা যখন, এই স্বপ্ন সবাই দেখলো, তখন ব্যাপারটা বুঝতে পারলো যে না, তাদের নিয়ে আসা ঠিক হয়নি, এবং তারা সকলেই ভয় পেয়েছিল যথেষ্ট, এবং তারা সকলেই সেই সমস্ত জিনিসগুলো আবার ফিরিয়ে দিয়ে আসে। আর আরেকটা যে ঘটনা হয়েছিল, যে যার যে এই জল ছেঁচে ফেলার ঘটনাটা করেছিল বা যার মাধ্যমে হয়েছিল, সে না হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করলো। তিনি আমাদের মামার বাড়ির পিছনেই, মানে পাশেই একটা বাড়িতে থাকতেন। তো তার হঠাৎ করে শরীরটা ভীষণ শুকিয়ে গেল। তার আর কোনো দিন শরীর ঠিক হয়নি। আমরাও তাকে দেখেছি, ওরকমভাবেই দেখেছি, ভীষণ রুগ্ন, ওরকমভাবেই দেখেছি। তো এরকমই। আর একবার
এখন সেই পুকুরে তেমন কিছু ঘটে না। আর সেখানে এখন স্কুলও তৈরি হয়েছে, আশেপাশে বাড়িঘরও তৈরি হয়েছে। আগে ওখানে আশেপাশে কিছু ছিল না। কিন্তু এখন অনেকটাই বসতি গড়ে উঠেছে। এখন তেমন কিছু ঘটনা আমি শুনিনি বা এমন কিছু ঘটনা এখন আর শোনা যায় না। পাশে কবরস্থান ছিল, সেটা এখনো আছে। তবে আমার মনে পড়ে ছোটবেলায় একবার আমি ওইদিকে ঘুরতে চলে গিয়েছিলাম। এবার আমার মা কোনো রকমে হয়তো কোনোভাবে দূর থেকে দেখেছিলেন আমাকে। তো তিনি ওখান থেকে ডাকতে, "এই তুই ওখানে কি করছিস? এক্ষুনি বাড়ি আয়, যাবি না ওইদিকে?" তো তিনি খুব বকাবকি করেছিলেন আমাকে ওইদিকে যাওয়ার জন্য। তখন আমি অবশ্য এত কিছু জানতাম না। তো যাই হোক, এই এই ছিল মূলত ঘটনা। আর আমার দিদির সাথে পরবর্তীকালে আরও অনেক ধরনের ঘটনা ঘটে, যেগুলো দিদির বিয়ে হওয়ার পর তার শ্বশুরবাড়িতে ঘটে। তো সেই ঘটনাও আমি ধীরে ধীরে শেয়ার করব আস্তে আস্তে। তো আজকের এই পর্যন্তই। আর ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঘটনা ভালো লাগলে সেটাও কমেন্ট করবেন। আর খারাপ লাগলেও বলবেন। যাই হোক, আর আমাদের ঘটনা পাঠাবেন কিভাবে সেটা তো বলেছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।